দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা বলছে। রাত পোহালেই 21শে জুলাই শহীদ তর্পণ করবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ থেকে ঠিক 30 বছর আগে 1993 সালের 21শে জুলাই এবং সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মহাকরণ অভিযানে 13 জন কংগ্রেস কর্মীকে প্রাণ দিতে হয়। প্রত্যেক বছর এই 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। এবং আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন এবং সেখানে তিনি বলেছেন, 21শে জুলাই আমার কাছে একটা আবেগ, সংস্কৃতির কাছে একটা আবেগ। তবে এবারের 21শে জুলাই একদমই অন্যরকম এবং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা সকলেই জানেন যে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন এবং রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয় এবং সেখানে বিজেপিকে পর্যদস্ত করে বঙ্গের তৃণমূলের ঝড়, সেই জায়গা থেকে আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দিতে চলেছেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। অন্যদিকে আপনারা জানেন যে এর আগে রাজভবন অভিযানের যেরকম রাজভবনের সামনে যেরকম ধর্ণা দিয়েছিলেন এবং যেখানে শুভেন্দু অধিকারী 300 জন কর্মী সমর্থককে নিয়ে গিয়েছিলেন বিজেপি, এবং সেখান থেকেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে এই যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোথাও গিয়ে ভোট লুট হয়েছে, একাধিক অভিযোগ তিনি এনেছিলেন এবং কোথাও গিয়ে তিনি বলেছিলেন যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। গণতন্ত্র হত্যা দিবস বলে আগামীকাল বিজেপির তরফে যে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যদিও তারই মাঝে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, পরবর্তীতে বিজেপি রাজ্য সভাপতির যে ভিন্ন মতভেদ এবং দলের মধ্যেই কিন্তু ভিন্ন মতভেদ ছিল, অবশ্যই সেদিকে নজর রাখবো। তবে আগামীকালের 21শে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি কি বিষয় এই সরকারের কাছে চ্যালেঞ্জ, তার ভাষণে কি কি বিষয় উঠে আসবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি, রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির মতো ঘটনা, কোথাও গিয়ে শাসক নেতার দাদাগিরির মতো ঘটনা, একাধিক বিষয় উঠে এসেছে। আমরা দেখেছি চোপড়া কাণ্ড, আমরা দেখেছি বেলঘরিয়া, আরিয়াদহর জয়ন্ত সিং এর ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মী উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছিলেন। কখনো পুরসভার কর্মী বৈঠকে তিনি পুরসভার আধিকারিকদের ভর্ৎসনা করেছিলেন কোথাও গিয়ে, এবং সেই সমস্ত বিষয় আপনাদের দুটো পরপর প্রতিক্রিয়া এবং দুটো পরপর বক্তব্য শোনাবো সংবাদ মাধ্যমে। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনুন। একমাত্র ডাবগ্রাম ফুলবাড়ি কি এমন করেছে? কিচ্ছু করেনি। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে। জমি মাফিয়াদের গ্রুপ, স্টেটের টাকা এসব বরদাস্ত করা হবে না। আজকের এই জয়টা মানুষের জয়। আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা, মানুষের প্রতি সমাজ সংস্কার, সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায়, শান্তি, সম্প্রীতি, সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব। আমি এখনো বলবো, আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন, কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে, মানুষের পাশে যাওয়া যাবে, মানুষের বিপদের সাথী হওয়া যাবে, তত বেশি মানুষ আরো ভালোবাসবে, আরো ভালো করে আমাদের কাজ করতে হবে। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর দুটি বক্তব্য। পাশাপাশি আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি ঠিক কি টুইট করেছিলেন দেখুন। আপনাদের সামনে তুলে ধরছি যে টুইট, যেখানে তিনি বলেছেন যে চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি দেব এবং এই সময় সাধারণ মানুষের যে চাহিদা আছে তা ভালো করে যে সমস্ত সুযোগ রয়েছে সেই সমস্ত সুযোগ রয়েছে আমাদের কাছে। কেন্দ্র রাজ্য সংঘাতে বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ 31শে ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্ত সমাধান করবে। সেই টুইট আপনাদের সামনে তুলে ধরলাম।
আর আজকের আলোচনা এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনায় আসবো, একে একে প্যানেলিস্ট যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। তৃণমূলের তরফে রয়েছেন বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরা দি, আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। বিজেপির তরফে রয়েছেন প্রীতম দত্ত। প্রীতম বাবু, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। কংগ্রেসের তরফে রয়েছেন অশোক সরকার। অশোক বাবু, আপনাকেও স্বাগত আজকের আলোচনায়। বামেদের তরফে রয়েছেন স্বপন মণ্ডল। স্বপন বাবু, আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি শুরুতেই বসুন্ধরা দিয়ে আপনার কাছে আসবো। আগামীকালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই একটা বিশেষ দিন, এবং বলা যেতে পারে যে আপনাদের দলের তরফে একটা বিজয় দিবস, সাফল্য দিবস। কারণ লোকসভা নির্বাচন থেকে উপনির্বাচন, যেমনটা শুরুতে বলছিলাম, তৃণমূলের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে সাংগঠনিকভাবে এবং রাজনৈতিক স্তরে কি বার্তা থাকবে? আমাদের উৎসাহিত করবেন এবং আগামী 26-এর যে রাজ্য সরকার গড়ার আবার যে প্রতিশ্রুতি আমরা নেব তার প্রতি আমাদের একটি দিশা দেখাবেন উনি। আর আমাদের যে জয়, তার জন্য অসীম কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব শহীদ তর্পণের দিন আগামীকাল। সেই মঞ্চ থেকে ইন্ডিয়া জোটের যে প্রতিনিধিরা আসছেন ওই মঞ্চ থেকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দলের পক্ষ থেকে। আমরা সকলে মিলে, যে মানুষ আমাদের ওপর আবারও ভরসা রেখেছেন এবং উপনির্বাচনে প্রমাণিত যে বারে বারে আমাদেরকে ভরসা করছেন, যতবার ভরসা করছেন ততবার জানবেন আমাদের দায়, আমাদের দায়িত্ব বাড়ছে। সেটারই আবার নতুন করে আরেকবার দায়িত্ব নেওয়ার দিন। একদমই। আমি বিজেপির তরফে যিনি রয়েছেন প্রীতম বাবু, আপনার কাছে আসবো। আমরা দেখেছিলাম বঙ্গ বিজেপি নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্ব যখন ভোটের প্রচারে এসেছে নির্বাচনে, 24-এর লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি 2019-এ যে 18টি আসন ছিল সেখান থেকে বঙ্গ বিজেপিকে 12টি আসনে এসে থামতে হয়। দলের ক্ষেত্রে এই যে ব্যর্থতা, এবং বারবার আমরা দেখেছি এই যে রাজ্যের সাংগঠনিক স্তরে একাধিকভাবে বিভিন্ন সময় দলের বিরুদ্ধে, দলের মধ্যেই ভিন্ন মত, যেমনটা আমি শুরুতে বলছিলাম যে গণতন্ত্র রক্ষা দিবসে নিয়েই যে বিভিন্ন মত তৈরি হয়েছে গণতন্ত্র হত্যা দিবস নিয়ে, সে জায়গায় দাঁড়িয়ে আগামীকালের যে কর্মসূচি রেখেছেন আপনারা, সে নিয়ে কি বলবেন? না, আগামীকালে কর্মসূচি রেখা হয়েছে, সেটা দলের পক্ষ থেকে সব জায়গায় সেভাবে করে পালন করা হবে। কিন্তু কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে আপনি এত কথা বললেন, কালকে 21শে জুলাইতে আমরা দেখব যে এটা আবার অজন্তা সার্কাসের মতো তৃণমূল সার্কাস, যেখানে এই 21শে জুলাইকেই সব শহীদ তর্পণ বললেন। ইন্ডি জোটে নাকি ওনারা সবাইকে আমন্ত্রণ করছেন। তো কালকে আমরা ওখানে দেখতে চাই বিমান বোস, সেলিম, সূর্যকান্ত মিশ্র সবাই একসাথে থাকবেন, মমতা ব্যানার্জিও থাকবেন, রাহুল গান্ধীও থাকবেন। তো যারা মেরেছে, যারা মরেছে, আর যারা আন্দোলন করছে, সবটাই সার্কাস। মেরেছে সিপিএম, এখন কংগ্রেসের সাথে আছে, তৃণমূলের সাথে আছে, মরেছে কংগ্রেস, আর পালন করছে তৃণমূল। এই কেমোফ্লেজ করা, যারা প্রত্যেকটা ইলেকশানে উনি করে থাকেন, এই কেমোফ্লেজ করা, এটা বাংলার মানুষ ধীরে ধীরে বুঝছে। এবার দেখুন, আজকে সব জায়গায় হয়তো আমরা সংখ্যার নিরিখে আমরা একটু কমে গেছি, কিন্তু ভোটের নিরিখে 2021 থেকে আমাদের ভোট বেড়ে গেছে। তো ওই আপনাকে বললাম না, পলিটিক্সটা সব কিছুতে অ্যারিথমেটিকে হয় না, অনেক জায়গায় অনেক রকম ব্যাপার থাকে। ফার্স্ট মানে FTP বলে রুল আমাদের ডেমোক্রেসিতে আমরা ওইভাবে করে ভোটিং করি, সেখানের মধ্যে অনেক রকম মানে ওইটা নিয়ে একদিন আলাদা করে প্রোগ্রাম করে দেখবেন, তাহলে দেখবেন এই জায়গা থেকে প্রীতমবাবু একটা বিষয় যেমনটা বলবো আপনাকে, আমরা দেখেছি সন্দেশখালীর ক্ষেত্রে, সেখানে বিজেপির তরফে যে যাকে প্রার্থী করা হয়েছে, সন্দেশখালী ইস্যুকে সামনে রাখা হয়েছে, মহিলা ভোট ব্যাংক ইস্যুকে সামনে রাখা হয়েছে, তবুও এই হার কেন? কে বললো? আমরা তো সন্দেশখালীতে জিতেছি, সন্দেশখালীতে আমরা জিতেছি, এবং আমাদের যে দাবি ছিল, আমরা যে আন্দোলন করেছিলাম, সেটা ওখানকার মানুষ আশীর্বাদ দিয়েছেন এবং আমরা জিতেছি। এবার দেখুন, আজকে আমরা তো অফিসিয়ালি অনেক জায়গায় মানে পাঠিয়েছি বিস্তর আলোচনা, যে ইলেকশন কমিশনের ওয়েবকাস্টিং, সেটা ওয়েবকাস্টিং কী হয়েছে সেটা আমরা দেখিয়েছি। তার পুরো দাবি জানিয়েছি যে ইলেকশন কমিশনের যেন প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ওয়েবকাস্টিংয়ের ডেটা দেওয়া হয়। আমরা বলেছি যে বিরোধী দলের নেতা অলরেডি টুইট করে অফিসিয়ালি জানিয়েছেন। আরামবাগের একটা উদাহরণ দিয়ে বলছি, যে সেখানে যখন ট্যাবুলেশন হচ্ছে, তখন সেই 100টা ভোট যখন আবার কম্পিউটার প্রিন্ট হচ্ছে, তখন সেটা উল্টো হয়ে যাচ্ছে, মানে তৃণমূলের 100 হয়ে যাচ্ছে, বিজেপির কমে যাচ্ছে। তো এই অনেকগুলো ব্যাপার আছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন বলতে খুব একটা ব্যাপক শোনা যায়। আপনারা তো বারবার অভিযোগ তুলেছেন ভোট লুট হয়েছে, বিরোধী দলনেতা এই ভোটকে প্রহসন বলেছেন, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা হয়েছে, তাহলে কেন এই কথা? এটাই তো বলে, মাঝখানে কথা বললে কথাগুলো কেটে যাবে, মানুষ বুঝতে পারবে না। আপনারা তো মানুষের জন্য শো করেন, তাহলে পুরোটা শুনতে দিন। যে আজকে আপনি ওটাই তো বললেন যে ইলেকশন কমিশন একটা বড় ব্যাপার। ইলেকশন কমিশনের আন্ডারে কি কাজ করে? পুরো স্টেট মেশিনারি কাজ করে। এই সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব কি? শুধু বাইরে
বাইরে ভেতরে কি হচ্ছে সেটা দেখতেও যায় না, ঢোকার কোনো অধিকারও নেই। কিন্তু সেখানে যে প্রিসাইডিং অফিসার, যেমন চোপড়াতে আমরা দেখলাম যে লাস্ট রায়গঞ্জে, সেখানে যে পুরো প্রিসাইডিং অফিসারের লিস্ট তারা একদম পার্টিকুলার একটা সম্প্রদায়ভুক্ত সেখানে ওভাবে পাঠিয়ে দিয়েছে। আপনার ওয়েবকাস্টিং, সেখানে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা উল্টো দিকে ঝোলানো, সেরকম অনেকগুলো বিষয় আছে, একটা দুটো বিষয় না, অনেক বিষয় আছে। সেইগুলো বিষয় এত কিছু করার পরেও আমাদের ভোট নিরিখে আমরা যত ভোট আপনার 21-এ পেয়েছিলাম, 2024-এ আমরা ভোট বেশি পেয়েছি। আমরা সিটের নিরিখে আমরা কমেছি, কিন্তু ভোট আমরা বেশি পেয়েছি। তো এটা একটা অদ্ভুত ডেমোক্রেসির একটা অঙ্ক। তো এগুলো বুঝতে গেলে আলাদা একটা আপনার প্রোগ্রাম করতে হবে। আপনার 21শে জুলাই হচ্ছে মুদ্রা, যে কথাটা বলছেন সেটা আমি আপনার বলে দিলাম। যারা মেরেছে সিপিএম ইন্ডিজোটে আছে, যারা মরেছে কংগ্রেস ইন্ডিজোটে আছে, আর যারা এটাকে নিয়ে একটা পাগলু ডান্স করার একটা প্রোগ্রাম করে তারাও ইন্ডিজোটে আছে। তারা সবাই কালকে হাত ধরাধরি করে আবার কালকে পাগলু ডান্স হবে, বাংলার মানুষ দেখবে। এই হচ্ছে পরিণতি। তো সেই বাংলার মানুষ দেখছে, বুঝছে বলেই আজকে ধীরে ধীরে অনেক জায়গায় ভোট কমে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী আমি পুলিশ মন্ত্রীর কাছে আপনার প্রমাণ আছে, আপনার বিভিন্ন এমএলএ এমপি আপনার কাউন্সিলরের বিরুদ্ধে, কিন্তু পুলিশ মন্ত্রী ব্যর্থ, মুখ্যমন্ত্রী বলার পরে উনি কোনো স্টেপ নিতে পারে না। তো এই নাটক পশ্চিমবঙ্গে দেখছে। স্বপনবাবু, আপনি কি বলবেন? দেখুন, আপনি খবর পড়ার যখন শুরু করলেন আর কি, তখন বলেছিলেন যে 21শে জুলাই সেটা 1993-তে 93 সালের 21শে জুলাই গুলিটা চলেছিল। তো তখন তৃণমূল কংগ্রেস বলে একটা দল সেটা কিন্তু জন্মগ্রহণ করেনি, আমরা যতটুকু জানি আর কি। আর তারাই হচ্ছে শহীদ দিবস পালন করছে অমর 21শে বলে। আজকে দেখলাম, আজকে ওই ট্রেনে আস্তে আস্তে দেখলাম সব বড় বড় করে ব্যাজ লেগিয়েছে বা বুকে অমর 21শে। আমি দেখেই মনে হচ্ছিলো যে ওই বাংলাদেশে যে ভাষা আন্দোলন হচ্ছিলো 21-এর ভাষা আন্দোলন, সেরকম কিছু একটা হবে আর কি। প্রশ্নটা যেটা হচ্ছে, দেখুন যে ওনার দাবিটা কী ছিল। আমি বলছি যে যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন উনি, তখন তৃণমূল মানে কংগ্রেসের যুবনেত্রী সভানেত্রী হিসেবে তিনি সেই আন্দোলনটা পরিচালনা করছিলেন। তার দাবিটা কী ছিল? দাবি ছিল যে সবার জন্য পরিচয়পত্র করতে হবে, ভোটার কার্ড তৈরি করতে হবে। কারণ বাংলাদেশ থেকে নাকি প্রচুর লোক এখানে ঢুকে যাচ্ছে, সিপিএম ঢোকাচ্ছে, বামফ্রন্ট ঢোকাচ্ছে, তাদেরকে রেশন কার্ড দিচ্ছে, তাদেরকে আইডেন্টিটি কার্ড দিচ্ছে, আইডেন্টি কার্ড না, তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দিচ্ছে, তারা ভোট দিয়ে সিপিএমকে জিতিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওনার অভিযোগ ছিল। আর একটা সরকারি ভবন দখল করতে কারা যায়? দখল করতে অভিযান, আন্দোলন, মিছিল, মিটিং এগুলো তো সবাই করে, সব রাজনৈতিক দল করে। রাইটার্স বিল্ডিং দখল করতে গিয়েছিল কারা? দখল করতে কারা যায়? দুষ্কৃতকারীরা যায়, সন্ত্রাসবাদীরা যায়। তা যারা মারা গিয়েছিল সেদিন গুলি খেয়ে, আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের সন্তান হারা হয়েছে, নিশ্চয়ই আমরা সমবেদনা জানাচ্ছি। কিন্তু অনেকের কাছ থেকে রিভলভার খুঁজে পাওয়া গিয়েছিল, রিভলভার নিয়ে তারা আন্দোলন করতে গেছিলো, রাইটার্স বিল্ডিং দখল করতে গেছিলো। এটা দুর্ভাগ্যজনক বিষয়। আর 2 নম্বর ব্যাপার, দেখুন উনি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু আজকে বিরোধিতা করছেন এনআরসি, কার বিরোধিতা করছেন, তাই না? তাহলে তখন তিনি দাবি করছেন যে বাংলাদেশ থেকে ঢুকছে, এনআরসির বিরোধিতা করছেন না? অবশ্যই করছি, না আমরা সবসময় করি। ওনার দ্বিচারিতাটাকে প্রকাশ করার দ্বিচারিতা না, আপনারা সমর্থন করছেন কি করছেন? এনআরসি কে আমরা সমর্থন করি না, তাহলে আবার বলছেন দ্বিচারিতা? তা উনি তো দ্বিচারিতা করছেন, কিসের দ্বিচারিতা? উনি তো বলছিলেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে। না, উনি তো বলছিলেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে, সিপিএম কে ভোট দিচ্ছে, এটা আটকান। হ্যাঁ, তো সেটা কি বলুন আপনি? গুলি চালিয়েছিল, আমি বলছি যে পুলিশ গুলি চালিয়েছিল। ফিরে এলাম বিরতির পর, আলোচনায় ছিলাম। আমি এবার একটু অশোক বাবু আপনার কাছে আসবো, কংগ্রেসের তরফে যিনি রয়েছেন। অশোক বাবু, আমরা দেখেছি 1993 সালে যে 13 জন কংগ্রেস কর্মী সমর্থকের মৃত্যু, এবং তৃণমূল কংগ্রেসের তরফে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। কংগ্রেসের তরফে কোনো রকম কোনো বড় কর্মসূচি দেওয়া হয়নি কেন? না, কংগ্রেস বরাবরই এই দিনটিকে পালন করে। মহাজাতি সদনে এটা বরাবর পালন হয়ে আসছিল, কিন্তু সেটাকে যে কোনো সরকারি চাপে ওটা দেয় না। জেলায় জেলায় এবং প্রত্যেক কটা ব্লকে আমরা এই দিবসটা পালন করি, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এত তো আমাদের পয়সা নেই যে এত টাকা খরচা করে এত কোটি কোটি মানে লাখ লাখ লোক নিয়ে আসবো। তাই আমরা যেরকমভাবে অন্তরের শ্রদ্ধা দিয়ে শহীদদের যেভাবে শ্রদ্ধা দেয়, সেই শ্রদ্ধাটুকু আমরা নিবেদন করি এবং করে যাব। কারণ এটা তো কংগ্রেসের আন্দোলন ছিল, মানে যুব কংগ্রেসের, এবং তার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ভয় পেয়েছিলাম যে এই হঠাৎ যদি তৃণমূল কংগ্রেস নাম পাল্টে তৃণমূল সমাজবাদী পার্টি করতো, তাহলে আমার খুব কষ্ট হতো এই দিনটা পালন করছে। উনি তৃণমূল কংগ্রেসটা নামটা মুছতে পারেননি, কংগ্রেসটা আছে ওনার মধ্যে। উনি কংগ্রেসের তো অ্যাকচুয়ালি কংগ্রেস থেকেই উনি এই দলটা তৈরি করেছেন, এবং ঘটনাটা কংগ্রেসে থাকাকালীনই হয়েছে। সুতরাং এটা নিয়ে আমার বলার কিছু নেই। আমরা করি, সম্মানের সঙ্গে করি, আত্মার অন্তর থেকে করি।
ইন্দিরা গান্ধী নিজেই তো কংগ্রেস ভেঙেছিলেন, ভেঙে কংগ্রেস আই বানিয়েছিলেন। আমি ইন্দিরার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করতে বলছি না, কিন্তু ভেঙেছিলেন তো। না ভেঙেছিলেন, একটা বড় পার্টি তার বিভিন্ন ফর্মে বদলায়। ম্যাডাম আমাকে একটু বলতে দিন। হ্যাঁ, আপনার মানে পার্টিকুলারলি বিজেপি আর বামফ্রন্ট বললো যে এই রাইটার্স ভাঙতে করতে গেছে, তা ওনারা তো নবান্ন ভাঙতে গেছিলেন। নবান্নর সময় কি বলে অ্যাসেম্বলি চুরমার করে ভেঙে দিয়েছে, না রিভলভার পড়ে গেছে, তো অ্যারেস্ট হয়েছিল। তা ওনারা বামপন্থীরা তা নয়, বামপন্থীরাও করেছে নবান্ন ভাঙচুর করেছিল কে? হ্যাঁ, সিপিএম করেছিল, অ্যাসেম্বলি সিপিএম ভাঙচুর করেছিল। সবাই এখন সব টিভিতে ছবি দেখতে পায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে করেছিল নেতৃত্ব দিয়ে, তাই না? না ঠিক, আমি ওই যাচ্ছি না, আমি কথাটা কোনো উত্তর হ্যাঁ বা না বলিনি আর কি। সুতরাং সবাই অভিযান করে, বিজেপিও করেছে, বামেরাও করেছে, করেনি তা নয়। বিমানবাবুর গিয়ে অ্যাসেম্বলি ভেঙেছে, আমি আন্দোলন, আমি কিন্তু আন্দোলনের কথা বলছি, আমি কিন্তু কোনো নবান্ন সিপিএম ভেঙেছে কথাটা বলিনি। আমি কথাটা শোনো তুমি ভাই একটুখানি। ঠিক আছে, হ্যাঁ, আমি বলতে চাইছি যে আন্দোলন তখন যখন আন্দোলনটা হয়েছে তখন রাইটার্স আর ছিল না, তখন নবান্ন চলে গেছিলো। তা নবান্নতে বিজেপি দুবার করেছে বোধহয়, আর সিপিএম একবার করেছে। তাতে বিমান বোস মানে তার মাথায় বোধহয় ঢিল লেগেছিল, আহত হয়েছিলেন। কিন্তু সেটা ছিল নবান্ন অভিযান। আরে আরে অভিযান, দখল, আবেদন সব তো এক একটা শব্দ দিয়ে তো করে এক এক রকম ব্যাপার। ডিফেন্ড করছেন তৃণমূলকে, তাই তো? কাকে? আমি কাউকে ডিপেন্ড করছি না, আমি যারা সত্যি কথা বলছি। আমি বলছি যারা করেছে তারা আপনারা দুটো বিরোধী দলই করেছেন, সেটা নিয়ে কথা নয় আমার। আপনারা এটা তো স্পষ্ট করা উচিত যে আপনাদের প্রোগ্রামটাকে হাইজ্যাক করেছে তৃণমূল, এটা তো স্পষ্ট। আমাদের প্রোগ্রাম হাইজ্যাক করতে পারে নাকি? আশ্চর্য কথা। প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম আর চলছে, আপনি বড় করে করছেন আর আমরা ছোট করে করছি, এই তো ডিফারেন্স হয়ে গেছে। উনি হয়তো বড় দলের হয়ে বড় রকম মানুষ 2026-এর যে কৌশল বা রণনীতি, 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে রণনীতি ঠিক কিভাবে ফিক্সড করবেন তৃণমূল সুপ্রিমো? কারণ ইতিমধ্যে কিন্তু সরকার বিরোধী যে হাওয়া তা কিন্তু স্পষ্ট। কারণ আমরা যদি দেখি যে বেশ কিছু পুরসভা সেখানে কিন্তু তৃণমূলের আসন কমেছে। শিলিগুড়ি পুরসভার ক্ষেত্রে কিন্তু সেখানে তৃণমূল একটা পেয়েছে এবং অনেকটাই বিজেপির দখলে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না দেখুন, আগামী 26-এর এই যে কিছুদিন আগে উপনির্বাচন হয়েছে 4টে উপনির্বাচন, তো অ্যাসেম্বলিতে যারা প্রতিনিধি তারা অ্যাসেম্বলিতে যাবেন, বিধানসভায় যাবেন বা রাজ্য সরকারের সঙ্গে যোগ দেবেন। তো সেখানেই স্পষ্ট হয়ে গেছে যে কতখানি সমর্থন রাজ্যের ক্ষেত্রে মানুষের তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে বা থেকেছে। আগামী 26-এ আমাদের নেতারা বা আমাদের যারা কাজ করেন, যত প্রতিনিধি আছেন পুরসভাতে বলুন, অ্যাসেম্বলিতে বলুন, যেখানেই বলুন না কেন, তারা মানুষের পাশে আরও তাদের কমিটমেন্ট নিয়ে আরও পাশে দাঁড়াবেন এবং 2026-এ আমরা সে ফলটা তুলব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর নতুন করে নেত্রী আমাদের হয়তো একটা সবারই একটা ক্যালিব্রেশন, একটা ওরিয়েন্টেশনের প্রয়োজন হয়। এই দিনটাতে আমাদের সেই ওরিয়েন্টেশনের একটা প্রশ্ন আছে আমার এই 21শে জুলাইকে নিয়ে আর কি। আমরা কালকে দেখবো না তো টেলিভিশনের স্ক্রিনে যে কালকে ওই যে শহীদ তর্পণ হচ্ছে, একদমই আলোচনা চলবে। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কিন্তু जो हमारा साथ हम उनका साथ, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, যেখানে প্রধানমন্ত্রীর যে স্লোগান, কোথাও গিয়ে এই বক্তব্য বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। যদিও শুভেন্দু অধিকারী তিনি পরবর্তীতে সাফাই দিয়েছিলেন যে আমি এমনটাই বলেছি, যারা দেশ বাংলার পক্ষে থাকেন তাদের সঙ্গে আমরা আছি। আপনাদের প্রথমে বরং শোনাই শুভেন্দু অধিকারীর প্রথম করা সেই মন্তব্য এবং পরবর্তীতে তার সাফাই। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো, আর বলবো আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে।
সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যে যখন বঙ্গ বিজেপির অন্দরে অস্বস্তি বাড়িয়েছে, তারই মাঝে বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেছেন যে আমাদের সরকার এবং আমাদের দল অবস্থান খুব পরিষ্কার। ইতিমধ্যে বিরোধী দলনেতা তিনি টুইটে তার অবস্থান জানিয়েছেন, তিনি তার বক্তব্যে অবস্থান স্পষ্ট করেছেন। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বক্তব্য রেখেছেন শোনান। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে নয়। আর সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর ইউটার্ন নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অনেক কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপ ব্যক্তি আছে, সেটা এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতি কথা বলেছেন উনি, একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্য তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। এজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বড় সম্ভব? আমি প্রীতম বাবু আপনার কাছে আসবো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, তার সেমিসাইড গোলে কি আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গেল বিজেপি? না দেখুন, আপনি যা কোয়েশ্চেন করলেন তার জবাবটাও শুভেন্দুবাবু বলে দিয়েছেন। পার্টি কি লাইন, সরকারের কি লাইন, কোথায় কি বলেছেন, আমাদের কার্যকারিণী বলে ওটাকে বলে দিয়েছে। সেখানে আমরা সবাই প্রস্তাব দিই, আমরাও প্রস্তাব দিয়েছি। কার্ডটা গৃহীত হবে না গৃহীত হবে সেইটা আলটিমেটলি এটা প্রেসিডেন্টের প্রেরোগেটিভ, সেটাও বলে দিয়েছেন। কেন বলেছেন শুভেন্দু অধিকারী সেটাও বলে দিয়েছেন। আর তার বিরুদ্ধে সেটা নিয়ে আপনার পার্টি কি ডিসিশন নিয়েছে সেটাও বলে দিয়েছেন। সেখানে আমার কিছু বলার কোনো বক্তব্য নেই, পুরো ব্যাপারটাই ক্লিয়ার। একদমই। এবং সেখান থেকে তো দলের মধ্যে যে ভিন্ন মত, এই বিষয়টা তো আপনি স্বীকার করবেন, কোথাও গিয়ে সাংগঠনিক স্তরে যে একটা দুর্বলতা রয়েছে, ভিন্ন মতের কোনো জায়গাই নেই। আমরা নিজেদের দলের নিজেদের একটা কার্যকারিণী সভা, যে একদম নিজেদের যত রকম মন্ডল স্তর থেকে শুরু করে রাজ্যের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনার আমাদের এখানে যে যারা অবজারভার ছিলেন তারা থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা একটা বৈঠকে বসেছি। সেখানে আমরা আর নিজেদের মতামত নিজেরা দিয়েছি। তো সেরকমই নিজের মতামত শুভেন্দু অধিকারী দিয়েছেন, তার ভিত্তিতে সুকান্ত মজুমদার বলেছেন, তার এক্সপ্লেনেশন আবার শুভেন্দু অধিকারী দিয়েছেন। তো সেটাকে নিয়ে কোনো বিতর্কই নেই। মিডিয়া বিতর্ক করছে, সেটা ওনাদের কাজ, ওনাদের টিআরপির ব্যাপার। কিন্তু আপনার মনে হচ্ছে না দলেই শুভেন্দু অধিকারীর কোথাও গিয়ে গুরুত্ব লোপ পাচ্ছে? অনেকদিন পর সত্যি কথা শুনে খুব ভালো লেগেছে। উনি একদম নিজে যে মতাদর্শে বিশ্বাস করেন উনি সেই কথাই বলেছেন।
এই ইলেকশনের পরে তো যথেষ্ট মোহভঙ্গ হবার কথা, তো ওনারও ভেতরে অনেক ধরনের টার্ময়েল হয়েছে। এই টার্ময়েলের মধ্যে হয়তো কোনো সেন্সর ভেঙে গেছে, ভেঙে গিয়ে একেবারে সত্যি কথাটা বেরিয়ে পড়েছে, বিজেপির ভেতরের চেহারাটা বেরিয়ে পড়েছে, একদম সত্যি কথাটা বেরিয়ে পড়েছে যে এরা সত্যি সবার সঙ্গ দেবার মতো মানুষ নয়, এদের সত্যি কোনো ব্রড পার্সপেক্টিভ নেই, এরা ইয়েতে বহু তত্ত্বে বিশ্বাসও করে না, এরা পরিষ্কার দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করে এবং সেভাবেই ভোটকে ভাঙতে চায়, সমাজকে ভাঙতে চায়, ভারতবর্ষকে ভাঙতে চায়। এ বিষয়ে মানুষের আরো মোহভঙ্গ হবে। আমি চাই উনি যা বলেছেন তা আসলে মন কি বাত, এরকম মন কি বাত যদি উনি আরো বলেন তাহলে আরো ভালো হয়। বিরোধী শক্তিদের আমাদের অনেক সুবিধা হয়, মানুষের একেবারে বিজেপি সম্পর্কে সমস্ত মোহটা ভেঙে যায়। আমি চাই আমি ওনাকে অভিনন্দন এতদিন পর একটা সত্যি কথা এইভাবে বলার জন্য। হয়ে গেছে। তো এবার আমি শুধু বলি, দ্বিজাতি তত্ত্ব নিয়ে যারা দেশটা ভাগ করলো তাদের সাথে আপনারা আজকে হাত মিলিয়েছেন, কালকে পাগলু ডান্স করবেন 21শে জুলাইয়ের মঞ্চে, তো সেগুলো আমাদেরকে জ্ঞান দিয়ে লাভ নেই। আমাদের নিজেদের পার্টির সমাবেশে আমরা নিজেরা কি বলেছি না বলেছি সেটাকে নিয়ে মিডিয়া কাটাছেড়া করতে পারে, এটা ওনাদের কাজ। কিন্তু আপনি দ্বিজাতি তত্ত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বলবেন, এটা অবাক করা কাণ্ড। কালকে কংগ্রেসের কেউ আসলে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে কেন দ্বিজাতি তত্ত্বে আপনারা দেশটা ভাগ করেছিলেন। কালকে যখন পাগলু ডান্স করবেন আপনারা 21শে মঞ্চে, সেগুলো জিজ্ঞেস করবেন যে কেন ভাগ করলেন, কেন আমাদের লোককে মেরেছিলেন, কেন বিমান বোসকে জিজ্ঞেস করবেন যে কেন আমাদের লোককে মেরেছিলেন, কেন আজকে আমাদের সাথে আছে। আজকে মানুষকে বুঝতে হবে, করলে হবে না, মানুষকে ভুল বুঝিয়ে হবে না কারা মারলো, কারা আজকে পাগলু ডান্স করছে, কারা মঞ্চে আছে, হবে আপনার হয়তো পার্টিতে নিজের কথা বলার কোনো অবকাশ নেই। একদমই স্বপন বাবু, স্বপন বাবু একদমই আপনাদের প্রতিক্রিয়া নেব। স্বপন বাবু তর্ক বিতর্ক আমি বলছি আলোচনা না, বিজেপি তৃণমূলে ঝগড়া হচ্ছে, তো আমি যেটা বলছি একদমই স্বপন বাবু আপনার যে প্রথম কথা বলি যে শুভেন্দু অধিকারীর আপনি অভিব্যক্তি দেখুন, মুখের অবয়বটা দেখলে বুঝতে পারবেন ও কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। আপনি কিছুটা বললেন না যে অস্বস্তির মধ্যে আছে, একেবারে তোমার কথা বলার সঙ্গে কিন্তু বলিনি প্রীতম। আমি যেটা বলছি, উনি তো নন্দীগ্রামের বিধায়ক, তাই না? নন্দীগ্রামে কিন্তু সংখ্যালঘু লোকেরা ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছে। আর এই লোকসভা ভোটে কি হয়েছে আমি বলছি আপনাকে গ্রাউন্ড রিয়েলিটিটা। এই তমলুক কেন্দ্র যেটা বা কাঁথি কেন্দ্র যেটা জিতেছে, বহু জায়গায় আমরা যে খবর নিয়ে, আমি মেদিনীপুর থেকে ফিরলাম আজকে, খবর নিলাম আমরা, বহু জায়গায় সংখ্যালঘু ভোটার যেখানে আছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেয়নি বিজেপির লোকেরা, এই শুভেন্দু অধিকারী নেতৃত্বে তাদেরকে ভোট না দিতে দিয়ে দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নিয়ে সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। আমি এবার আরেকটা প্রশ্ন আমি যেটা বললাম, বিরোধী দলনেতা হাতে জুতো তুলে এগিয়ে যাচ্ছে মানুষকে মারতে। এবার আপনার অসামান্য দৃশ্য, তৃণমূলের যে প্রতিনিধি যিনি আছেন তার কাছে আমার একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং আমি মনে করি যে রাজ্যের যে মানুষরা আজকে চ্যানেলটা দেখছেন তারাও জানতে চাইছেন যে শহীদ তর্পণ করছেন আগামীকাল, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আপনারা কালকে ডাক দিয়েছেন। আমরা দেখব না তো কালকে মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে কিছু বিজেপির দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতা, কিছু দুর্নীতিগ্রস্ত বিজেপির জনপ্রতিনিধি, তাদেরকে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা দেখবো না তো আমরা? এই জিনিসটা রাজ্যের মানুষ কি পছন্দ করে? আপনি শহীদ তর্পণ করছেন, শহীদের মঞ্চে আপনি দলবদল করে খেলা করছেন, হতে পারে না। আমি ওনাকে প্রশ্ন করেছি, কথাবার্তা মানুষ কোনোদিন সারাটা জীবন একই পথে একইভাবে চলতে পারে না। প্রত্যেক সময় প্রত্যেক বয়সের ভিত্তিতে কিছু না কিছু পরিবর্তন আসে। এবার কারো যদি সত্যি পূর্বাশ্রমের প্রতি ঘেন্না এসে যায় এবং সে যদি কোনো নব আশ্রমে যেতে চায়, সেখানে কেন বাধা দেয়া হবে? তাকে তো অবশ্যই স্বাগত। মানুষের যদি মোহভঙ্গ হয়, দাঁড়ান, তৃণমূল কংগ্রেস আজকে যে ভোট পায়, যে গুড গভর্নেন্সের কথা বলে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালায়, তো তাই সেই ভোটের মধ্যে তো একটা সময় সেই মানুষরাই মানে ঝাঁকে ঝাঁকে ইয়েকে ভোট দিত, সিপিএম কে, বামপন্থীকে ভোট দিত।
তারা তো তাদের মোহভঙ্গ হয়েছে। লোকের কথা বলছি না, আমি নেতার কথা বলছি। ভোট, হ্যাঁ নেতা, তাদের তো মোহভঙ্গ হতেই পারে। নেতা তো মানুষ, কোন বড় কংগ্রেসের নেতাকে বা বিজেপি নেতাকে সিপিএম নেয়নি। কোন বিজেপি কোন মানুষের যদি মোহভঙ্গ হয় বিজেপির প্রতি এবং সে যদি আকৃষ্ট হয় মমতা ব্যানার্জি এবং তার কাজ, উন্নয়ন এই সমস্তের প্রতি যদি আকৃষ্ট, তাকে কি বলবে? না আপনি আসবেন না, যান। তার মানে বিজেপির লোকেরা যেটা বলে যে মানে আপনারা যা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা করেন আর কি, যে এটা হচ্ছে ওয়াশিং মেশিন, মানে ওখানে গেলে শুদ্ধ হয়ে যায়। তার মানে এটাও আমরা বলবো যে তাহলে বিজেপিতে থেকে দুর্নীতি করে সে যদি আপনাদের ওখানে চলে আসে, তাহলে এটা কি তাহলে মানে ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে তাহলে তারা ফিরে আসছে? ডাম্পিং গ্রাউন্ড না, যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা থাকে বা কিছু থাকে, বিজেপি কিন্তু কেউ আটকাচ্ছে না। তাহলে অর্জুন সিং কি ছিল? আমি বলছি অর্জুন সিং কি ছিল? তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? সে তো তৃণমূলে চলে এসেছিল। আপনি বিশ্বজিৎ দাসের কথা বলুন, এরা তো সব তৃণমূল বিজেপি করছে। এই কালচারটা বন্ধ করা দরকার আমাদের রাজ্যে। আপনারা কি করে ভোট বাড়াবেন নাকি সেই দিকে তাকান? আমি সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের বক্তব্য এটা না, একদমই এই জায়গা থেকে রক্তগঙ্গা করিয়েছেন, আপনি সিঙ্গুরে রক্তগঙ্গা করিয়েছেন, এখন তাদের সাথেই আবার জোট বেঁধেছেন। এটা অদ্ভুত, একটা অদ্ভুত ইন্ডি জোট। যারা রক্তগঙ্গা করেছেন, যাদের রক্ত ঝরেছে, একটা কথা বলছি, এই শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন উনি খুব টেনশনে আছেন। একদম, হ্যাঁ, উনি যে সমস্ত টাকা পয়সা এবং পুরো সংগঠনের পুরো ইলেকশনটা উনি চালিয়েছেন এবং এই চালাবার ফল হয়েছে, যার জন্য উনি অমিত শাহের হাতে পায়ে ধরে গিয়ে বলতেন আমার বাঁচাও। মানে আমি বলছি ইদেন পক্ষে তপন শিকদারের মতো প্রেসিডেন্ট যদি থাকতো, ওনাকে ওখান থেকে হল থেকেই বের করে দিত। আমি একটা কথা বলতে পারি, তপন শিকদারের মতো প্রেসিডেন্ট যদি থাকতো, ওনাকে ওখান থেকে বের করে দিত। আর বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো প্রেসিডেন্ট হলে ওনাকে কাউকে বলতো তুমি আর একটা কথাও বলবে না। এই দুটো ডিফারেন্স আছে। একটা প্রফেসর তো উনি এরকম ভাবে বলতেন আর কি। শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আমরা মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া নিলাম। তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি বসুন্ধরা দিয়ে আপনার কাছে আসবো। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, তার সরকারের সামনে কি কি চ্যালেঞ্জেস থাকছে এই মুহূর্তে আমরা দেখছি বিভিন্ন খবর। ইতিমধ্যে আপনি জানেন যে চোপড়া কাণ্ড, জেসিবি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির মতো ঘটনা, কোথাও গিয়ে বারবার শাসক দলের নেতার দাদাগিরির মতো যে ছবি আমরা বিভিন্ন সময় তুলে ধরছি। এই জয়ন্ত সিং এর ঘটনা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে তার যে নারকীয় অত্যাচারের ভিডিও তার সামনে আসছে। দেখুন, আগামীকাল আমাদের যিনি বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তাতে আমাদের যারা কর্মীরা তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে আবার নতুন করে তাদের কমিটমেন্ট আবার নতুন করে জেনারেট করবেন, এটাই আমাদের ধারণা। এবার চোপড়া কাণ্ড বা এই জেসিপি এই সমস্ত যেগুলো বলছেন, জেসিবি যা বলছেন সেগুলো তো গ্রেপ্তার হয়েছে, রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সাথে গ্রেপ্তার করা হয়েছে, সমস্ত সালিশি বন্ধ করতে বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা এই সমস্ত তৃণমূল নেতাদেরকে সমস্ত পদ থেকে বরখাস্ত করার কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যারেস্টেডও হচ্ছেন এবং যথেষ্ট তৎপরতার সাথে এগুলিকে মোকাবেলা করার চেষ্টা করছে দল। এবার কেউ যদি কিছু দুষ্কৃতী যদি দলের ভেতরে ঢুকে তাদের সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তা একটা কি বলবো, এতদিন ধরে তারা ওইভাবে একটা আশ্রয়ের মধ্যে থেকেছে, এখন তাদের বিরুদ্ধে একটা কোনো ভিডিও প্রকাশিত হলে বা কোনো নিউজ প্রকাশিত হলে কিছু হলে পরে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে খুব বিপদে ফেলা যাবে, খুব চাপে ফেলেছি, তার থেকে প্রমাণ করে ফেলেছি যে রাজ্য সরকার ডিফাঙ্ক্ট, তার পুলিশ ডিফাঙ্ক্ট, পুলিশ মন্ত্রী ডিফাঙ্ক্ট, এই সমস্ত করা তো আসলে যাবে না। উপনির্বাচনে তার ফল আপনারা দেখেছেন। আগামীকাল মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান ওই সভায়, সেখান থেকেও বুঝতে পারবেন যে তার মমতা ব্যানার্জির প্রতি আস্থা এতটুকু টলেনি এবং রাজ্য সরকারের প্রতি আস্থাও আমাদের এতটুকু টলবে। সেক্ষেত্রে বসুন্ধরা দিয়ে আপনার মনে হয় না কোথাও গিয়ে আরবান যে ভোট, সেই ভোট ব্যাংক কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে মুখ ফিরিয়েছে? যেমনটা আপনাকে বলছিলাম যে সরকার বিরোধী একটা হাওয়া। দেখুন, মমতা ব্যানার্জির মতো একেবারে ভোটের কথা, মানুষের কথা, মানুষের আই কন্ট্যাক্ট দেখে, চোখ দেখে বুঝতে পারা যে আমার ভোট উনি আমার সঙ্গে আছেন না আমার সঙ্গে নেই, এই রকম মানুষ পশ্চিমবাংলায় খুব কম আছে, নেই বললেই চলে। এবার
যে চ্যালেঞ্জ পেয়েছেন, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে বা যেভাবে কমেছে, যে কারণে কমেছে, তার প্রত্যেকটি জায়গা অ্যাটেন্ড করা হবে, তার প্রত্যেকটি বিষয়টাকে ভাবা হবে, তার প্রত্যেকটি জায়গাতে আমরা যেখানে আমাদের কোনো ভুল হয়েছে, অন্যায় হয়েছে, গাফিলতি হয়েছে, সেই জায়গাতে আমরা মাথা নিচু করে সেই সমস্তগুলোকে কারেক্ট করার চেষ্টা করব এবং কারেক্ট করার চেষ্টা করছি। কোথাও এভাবে মানে মেনে নিচ্ছি না যে এটা রাজ্য সরকারের খুব বড় গাফিলতি বা ভুল। আমরা চেষ্টা করছি, ভয়ঙ্করভাবে চেষ্টা করছি। দল এতটুকু কোনো গুন্ডামি, কোনো সালিশি, কোনো নেতার আঁচলের তলায় লুকিয়ে থাকা কোনো দুষ্কৃতি, তাদেরকে নিয়ে দল চালানো বা তাদেরকে সঙ্গে রাখা, এ সমস্ত দলের অ্যাকচুয়াল ইচ্ছে কিন্তু নয়। একটা কথা বলবো আমি, হ্যাঁ, যে লোকটা 7 বার মানে বেল পেয়েছে 3 বছরের মধ্যে, তারপরে সে এত বড় অত্যাচার অবিচার করছে, তার বিরুদ্ধে দেখুন ব্যবস্থা তো নিয়েছে। আমি শেষ করে দিই না কথাটা, এদেরকে আপনি যতই করুন পুলিশের সঙ্গে একটা গোপন, এই জামাল বলে যে লোকটা, সে তো সম্পূর্ণ পুলিশের আন্ডারে। দেখুন একটা অসুবিধা, আপনি অত্যন্ত বর্ষিয়ান, আপনি একটা জিনিস বুঝুন, পুলিশ এবং তার ফিলোসফিটা তো ভিন্ন। ভারতবর্ষে পুলিশের আগমন এবং পুলিশি ব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া, তার দর্শনটাই ভিন্ন। সেটা মমতা ব্যানার্জি এক দশকের কিছু বেশি সময় এসে পুলিশের ভেতর থেকে পুলিশগিরি বার করে তার ভেতর থেকে একটা জনগণের সহায়ক কি করে হওয়া যায়, এই দর্শন প্রতিষ্ঠা করা চারটিখানি কথা নয়। পুলিশ গোলামি করতে তার আগে 34 বছর অভ্যস্ত হয়ে পড়েছে। একমাত্র উত্তর হলো গিয়ে একটাই, এই যারা এর অত্যাচার করেছে, নারকীয় অত্যাচার, এদেরকে একদম ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে গুলি করে হত্যা করেছে। সেটা তো সম্ভব নয়, আমাদের দেশটা তো সেটা নয়, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো উত্তরপ্রদেশ নয় যে এটা মানে বন্ধ করতে হবে। এই জিনিস চলতে পারে না, চলতে পারে না, এই জিনিস চলতে পারে না। ওরম ভাবে অত্যাচার, যৌন অত্যাচার করা আমরা সমর্থন পারে না, করে ঠিক বলছেন, চলতে পারে না। ঠিক বলছেন, ঠিক বলছেন প্রীতম বাবু আপনি। হ্যাঁ, আর দেখুন আপনাদের কলকাতা টিভির ক্যামেরাও ছিল, আমার মনে হয় বসুন্ধরা দেবীও একজন কলকাতার আপনার কাউন্সিলর, উনিও ওনার ওয়ার্ড চালান, উনি দেখেছেন। সেখানে উনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আছেন, একটা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো একটা কনস্টিটিউশনাল হেড, তিনি বলছেন ওনার কাছে প্রমাণ আছেন। ওই লোকটা যেহেতু ওনার মন্ত্রী বা এমএলএ বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা অসুবিধা যেখানে থাকে সেখানকার লোকজন, তা বলছে তার বিরুদ্ধে প্রমাণ আছে, এই আমার কাছে প্রমাণ আছে। কে বলছেন? মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে। একটা আপনার পুলিশ সুমোটো মামলা করেছে তাদের বিরুদ্ধে, কোনো কিছু করেনি। তো এই নাটকগুলো দেখতে দেখতে বাংলার মানুষ অভ্যস্ত। তার কারণ হচ্ছে নিজেরা নাটক করেন বলে সবসময় মনে হয় নাটক, সবই নাটক হয়ে গেল। আমি বলছি আপনার বলুন, জীবনটাই নাটক, এখানে স্পিচ দেবেন না, আমরা ডিবেট করছি। যাই হোক, তো এবার অদ্ভুত ব্যাপার, আমি দেব না স্পিচ, আপনি দেবেন, যেরকম বলে আপনি দেবেন স্পিচ, আমি যদি না দিতে পারি স্পিচ আমি আপনাকেও করতে দেব না। আচ্ছা ঠিক আছে। এবার দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন আপনার বিরোধী দলনেতা জুতো নিয়ে তাড়া করে, আপনি সেটার উত্তর দিন তো। একদম আমরা সেটার উত্তর দিন। বিরোধী দলনেতা তাড়া করেছে তাহলে কি করেছে, কিন্তু এই যেদিনকে সিএম হয়েছিল সেদিনকে ভবানীপুরে উনি পুলিশ ক্রিমিনাল ছাড়াতে থানায় চলে গেছিল। না, আরো একটা ঘটনা বসুন্ধরা দি, আমি যেটা বলছি সমর্থন করে না, সমর্থন করে না, যে কথাটা বলছি আমি যে কথা বিরোধী দলনেতার একটা সেই পোস্টের একটা মূল্য আছে, মানে আছে। ক্যাবিনেট র্যাঙ্ক মিনিস্টার, মুখ্যমন্ত্রী সমান, যারা দেশের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা দেশের সাথে নেই আমরা সেদিকে থামতে হচ্ছে দাদা আমাদের। তবে সময় এখন শেষ, একেবারে আমরা সময় শেষে পৌঁছে গিয়েছি। আপনাদের সকলকে বিজেপির যে কর্মসূচি সেদিকেও আমাদের নজর থাকবে। এখন আপাতত আজকের মতো বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।